আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমি শাহরিয়ার রাজ। আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নির্বাচনের একটা রূপরেখা ঘোষণা করেছেন। কিভাবে নির্বাচনটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে যদি একটু আজকে কথা বলি, সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে কিন্তু আপনাদেরকে পড়াশোনা করে ভোট দিতে যেতে হবে না। প্রার্থী যারা তারা না, যারা ভোট দিবেন তারা কিন্তু পড়াশোনা করে যেতে হবে, একেবারে বিসিএস পরীক্ষার মতো। কিছু, কিছু বিষয় না জানলে আপনি ভোট দিতে গেলে ভোট দিতে পারবেন না। আপনি ওখানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন, আসলে আমার ভোটটা আমি কিভাবে দিচ্ছি, কাকে দিচ্ছি বা কোন সিদ্ধান্ত আমি দিচ্ছি বা নিজের যে মতামত সেটি কিন্তু আপনি ধাক্কা খাবেন বড় ধরনের একটা। এজন্য আপনাকে আপনাকে একটু পড়াশোনা করে বিশেষ করে জুলাই সনদ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সেটি আপনি যে পর্যায়ের লোক হন না কেন। আপনি তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম যারা ভোটার বাংলাদেশে প্রত্যেকেরই এই বিষয়ে আপনাকে জানা থাকতে হবে। তো আমি কিছু বিষয় উল্লেখ করব, সেটি হচ্ছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে আয়োজন করার যে ঘোষণা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা, সেটি আম, অবশ্যই সাধুবাদ। নির্বাচন হচ্ছে দেশে, অবশ্যই সাধুবাদ জানানোর মতো একটি খবর, কিন্তু গণভোটটা সাথে হচ্ছে। একই সাথে দুটি নির্বাচন আসলে কতটুকু মানে সফলতা অর্জন করবে সরকার সেটি পরের বিষয়, কিন্তু তার আগে যেই ব্যাপারগুলো সাধারণ মানুষকে, যারা ভোটার, যাদেরকে ফেস করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি যদি একটু কথা বলি। দেখুন, এইবারের নির্বাচনে কিন্তু ব্যালট পেপারে আপনাকে ভালোভাবে ধারণা নিতে হবে। ব্যালট পেপারে কিন্তু কয়েকটা প্রশ্ন আপনাকে থাকবে হ্যাঁ অথবা না সিদ্ধান্ত দেওয়ার জন্য। তারপরে কিন্তু আপনার পূর্ণাঙ্গ ভোটটা আপনি সঠিকভাবে দিতে পারবেন। যদি আপনার জুলাই সনদ সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আপনি পারবেন ভোটটা দিতে। আর না হলে আপনি খুব দ্বিধার মধ্যে পড়ে যাবেন। আসলে সেই বিষয়গুলো কি, শুধু যদি একটু বিষয়গুলো জানতে চাই যে এবারে যখন আপনি ভোট দিতে যাবেন ব্যালট পেপারটা হাতে নেবেন, তখনই কিন্তু আপনাকে ৪টা প্রশ্নের উপরে প্রশ্নে আপনাকে সম্মুখীন হতে হবে। সেই ৪টা প্রশ্নের মধ্যে আমি যদি একটু আপনাদেরকে একটু শেয়ার করি, সেটি হচ্ছে যে প্রথমে আপনার কাছে জানতে চাইবে ৪টি প্রশ্ন যাওয়ার আগে যে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? প্রথমেই হ্যাঁ অথবা না। মানে আপনাকে জুলাই জাতীয় সনদ উপরে ভিত্তি করে যে ২০২৫-এর জাতীয় সনদে লিপিবদ্ধ করা হয়েছে সাংবিধানিকভাবে, সেই সম্পর্কিত প্রস্তাবগুলো যদি আপনি রাজি থাকেন, এর এর প্রতি সম্মতি আছেন কিনা, এটি আপনাকে জানতে চাইবে। এরপরে আপনাকে যেটি জানা হবে, তাহলে প্রথমেই আপনাকে বুঝতেই পারছেন যে আপনি জুলাই সনদ সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। জুলাই সনদ কি আছে সেই এই বিষয়ে আপনার যদি জ্ঞান না থাকে, আপনি পরবর্তী প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনি সিদ্ধান্ত জানাতে পারবেন না। প্রশ্ন নাম্বার ১, সেটি হচ্ছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। যদি একটু ক্লারিফাই করি তাহলে নির্বাচনকালীন সময়ে, যেমন সময়টা যাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো কিন্তু সবকিছুই জুলাই সনদ ২০২৫-এ যে ৩০টা প্রস্তাব দিয়ে জুলাই সনদ যে গঠন করা হয়েছে সেই গঠন অনুসারে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রক্রিয়ার আলোকে গঠন করতে হবে, চলবে এই নির্বাচনকালীন সময়। সুতরাং আপনাকে সেই আমি প্রথমে বললাম যে জুলাই সনদ সম্পর্কে আপনাকে পর্যাপ্ত ধারণা থাকতেই হবে, মাস্ট বি। এইটির আপনি দিতে বললে এবার আপনি পরের প্রশ্নে আপনি যাবেন, সেটি হচ্ছে আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। আমি যদি প্রথমটা একটু বলি যে আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট, জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। ব্যাপারটা হচ্ছে শতকরা হিসেবে রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পাবে সেই ভোটের আলোকে উচ্চ কক্ষ গঠিত হবে ১০০ সদস্য নিয়ে। আমি যদি আরেকটু সহজ ভাষায় যদি আপনাদেরকে একটু বোঝাই, আসলে আমি নিজেই অনেক কষ্ট করে এই জিনিসগুলো অনুধাবন করেছি, বুঝেছি। আসলে সাধারণ মানুষকে তো জানতে হবে, বুঝতে হবে, নইলে আগামী সংসদ নির্বাচনে তারা ব্যালটে সঠিক মতামতটা দিয়ে আসতে পারবে না। যাই হোক, আমি সঠিক আরেকটু সহজ যদি বলি, ধরেন বিএনপি আগামী নির্বাচনে শতকরা মোট ভোটের
50% ভোট যদি পায়, তাহলে উচ্চকক্ষে তাদের সদস্য সংখ্যা থাকবে 50 জন, মানে 50% ভোট পাইলে তাদের সদস্য সংখ্যা 50 জন। ঠিক একই রকমভাবে যদি জামাতে ইসলাম যদি 40% ভোট পায় তাহলে উচ্চকক্ষে তাদের সদস্য সংখ্যা 40 জন। ঠিক একই রকম এনসিপি যদি 20% পায় তাহলে তাদের সদস্য সংখ্যা হবে 20 জন, এবং অন্যান্য যারা নির্বাচনকারী সরকার আছেন তারা প্রত্যেকেই যত শতকরা যত ভোট পাবেন মোট ভোটের ঠিক ততটাই সদস্য সংখ্যা তারা প্রতিনিধিত্ব করতে পারবেন। এবার আসেন আরেকটা কথা, এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনের দরকার হবে। এখন সরকার তো যে কোনো সময় সংবিধান পরিবর্তন যোজন বিয়োজন করতেই পারেন, তাদের চিন্তাধারা প্রতিনিধিত্ব করতে পারে, সংবিধান সংশোধন হতে পারে রাজনৈতিক কারণে, দেশে বা সামগ্রিক প্রেক্ষাপটে যে কোনো কারণে সংবিধান সংশোধন হতে পারে সিদ্ধান্ত অনুযায়ী। এখন সংবিধান সংশোধনের জন্য উচ্চ কক্ষের যে সদস্যগুলো করা হয়েছে, 100 জনের যে সদস্য কক্ষ বিশিষ্ট করা হয়েছে, সেই সদস্যের মোট 51 সদস্য বিশিষ্ট মানে সংখ্যাগরিষ্ঠ লাগতে হবে। তার মানে মোট 100 জনের মধ্যে অন্তত পক্ষে সংবিধান সংশোধন করতে হলে 51 জনের মানে অনুমতি লাগবে, 51 জনের সিদ্ধান্ত, পজিটিভ সিদ্ধান্ত থাকতে হবে 51 জনের দিকে, তাহলে তারা এই সংবিধানে সংশোধন করতে সক্ষম হবে। 3 নাম্বার প্রশ্ন এবার যাব। আমার মনে হয় আমি আমার ক্ষমতার বলে যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করছি আর কি। নাম্বার 3-এ যাচ্ছে, সংসদে প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়। আসলে 3 নম্বর যে প্রশ্নটা, এটি কিন্তু আসলে সহজে বোঝার বিষয়, এবং আমার মনে হয় এটি খুবই ইতিবাচক একটা মানে প্রশ্ন। আমার মনে হয় এটাতে সবারই মতামত থাকবে। এটি আমি আবারও আপনাদের কাছে ক্লারিফাই বোঝানোর জন্য একটু বলি যে সংসদে নারীর নারীদের প্রতিনিধি বৃদ্ধি, তারপর বিরোধী দল থেকে মানে বিরোধী দল যারা থাকবে তাদের পক্ষ থেকে ডেপুটি স্পিকার নিয়োগ। আমরা ইতিমধ্যে দেখেছি, এর আগেও কিন্তু মানে সংসদ নির্বাচনের আগে বলা হয় যারা আমরা ডেপুটি স্পিকার আপনার বিরোধী দল থেকে নেব, কিন্তু পরে আর নেওয়া হয় না। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে ডেপুটি স্পিকার নেওয়া হবে বিরোধী দল থেকে, এটি একটা ভালো বিষয়। সংসদ কমিটির সভাপতি নির্বাচন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ। প্রধানমন্ত্রীর মেয়াদ ধরেন যে 5 বছর করা আছে, তো এই 5 বছরটা হয়তো কমিয়ে আনা হবে, এটি হয়তো 4 বছর হতে পারে সর্বোচ্চ, বা 5 বছর থাকতে পারে, অথবা 4 বছর একটু কমিয়ে আনার জন্য একটা প্রস্তাবনা বা চিন্তা ভাবনা জনগণের কাছ থেকে চাচ্ছে আর কি, এটি একটা হতে পারে। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, আমাদের দেশে আমরা দেখেছি কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা একেবারেই নেই। বিশেষ করে যদি আমরা চিন্তা করি রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, আমরা দেখতে পারি যে এটা আপনারা খুব ভালো করে জানেন। সেই জায়গাটাতে প্রেসিডেন্সি ক্ষমতা মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কি বলে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিকরণের জন্য একটা প্রস্তাবনা থাকতে পারে। এবং মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা। মৌলিক অধিকার কিন্তু বাংলাদেশের মানুষ কতটুকু মৌলিক অধিকার পাচ্ছে কি পাচ্ছে না, এই বিষয়টা প্রশ্নটা জনগণের উপরেই। সেই বিচার বিভাগের স্বাধীনতাটা কিন্তু দিতে হবে এবং একটা নিতে হবে, এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট। আমার মনে হয় 3 নম্বর প্রশ্নটা খুবই জরুরি, এবং ঠান্ডা মাথায় এই প্রশ্নটা বুঝলে আমার মনে হয় এই ভোটের হ্যাঁ অথবা না দেওয়ার জন্য এই জুলাই সনদ পড়া লাগবে না, এটা খুব ভালো করে পড়লেই আমার মনে হয় বোঝা যাবে। আরেকটি বিষয় এর সাথে যুক্ত আছে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। আর সহজ ভাষায় 3 নম্বর প্রশ্নের সাথে এটু আছে সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে জুলাই সনদের 30টি প্রস্তাবনা যেভাবে দেওয়া আছে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সেভাবেই থাকবে। আপনি বিরোধিতা হতেই পারেন, সরকারের সমালোচনা করতেই পারেন, কিন্তু জুলাই সনদের বাইরে যে আপনি কোনো আলোচনা করতে পারবেন না। জুলাই সনদটা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে জুলাই সনদটা তৈরি করা। তো ঠিক সেইভাবেই জুলাই সনদের অনুপাতেই রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় যাক, তারা যেন এই শর্তগুলো মেনে আগামী দেশ পরিচালনা করতে পারে, সেই বিষয়ে সচেতন থাকতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের কাছ থেকেই, সাধারণ মানুষের কাছ থেকে আপনার একটা অনুমতি বা সিদ্ধান্ত চাচ্ছে, এটি একটা ভালো দিক আমি মনে করি। এবং 4 নম্বর বিষয়, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। সুতরাং ওই একই কথা আমি যেটা বললাম, সেটি হচ্ছে যে জুলাই সনদে
কি আছে আপনাকে ভালো করে জানতে হবে। এই জন্য প্রথমেই বলেছি, শুরুতেই বলেছি যে আপনার বিসিএস এর মতো প্রস্তাব জুলাই সনদ আপনাকে জেনে তারপরে রাজনৈতিক জুলাই সনদের মধ্যে যাই থাকুক না কেন সেই অনুপাতেই কিন্তু সরকার এবং প্রতি রাজনৈতিক দলগুলোর অন্যান্য সংস্কার বলেন, দলের বিভাজন বলেন বা বিভিন্ন বিষয় থাকতে পারে, সব কিছু মিলিয়ে কিন্তু জুলাই সনদের অনুপাতেই প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। এই 4টা বিষয় আসলে থাকতে হবে এবং এই 4টা বিষয় আপনাদেরকে জেনে বুঝে তারপরে ভোট কেন্দ্রে যেতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষ তৃণমূল পর্যায় থেকে শুরু করে যদি একটু চিন্তা করি, প্রান্তিক পর্যায় থেকে বা তৃণমূল পর্যায়ে যায় বলি না করে শুরু করে একদম হাই লেভেলের মানুষ, কতগুলো মানুষ কত আছে যারা এই ভোট দিতে যাবে এই এই জুলাই সনদ মুখস্থ করে অথবা জুলাই সনদ মাথার মধ্যে ভালো করে নিয়ে। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসলে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আমি জানি না আসলে সামনে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা। যদি আসলেই বাস্তবায়ন এভাবেই হয় তাহলে এটি কিন্তু খুবই 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 একটা সেন্সিটিভ একটা বিষয়। যারা মানে গ্রামগঞ্জে আছেন, যারা চাষাবাদ করে খায়, মানে যারা দিনমজুরি করে খাচ্ছেন, তারা কিন্তু ভোটার, তারা কিন্তু ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন। এই ভোটগুলোর একটা বড় জনগোষ্ঠী আছে যারা এই ভোট দেবেন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখনো অবগত না এবং আগামীতেও অবগত হবে না। জুলাই সনদটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার, এবং শুধু পৌঁছে দিলেই হবে না, আপনি যে একটা নোট একটা মানুষের কাছে দিয়ে আসবেন যে আপনার দায়িত্ব শেষ না। আপনাকে ওইটাকে তাকে জানাতে হবে, তাকে পড়াইতে হবে, তাকে বুঝতে হবে। সে যদি না বুঝতে পারে এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে সে আপনার সিদ্ধান্তহীনতায় সেই ভোটটা সে ঠিকমতো দিতে পারবে না। এটি গেল 1 নম্বর বিষয়। এই বিষয়ে কর্তৃপক্ষ কি করবেন সেটি তাদের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ভোট কেন্দ্রগুলোকে এই 4টা বিষয় খুব ভালো করে অনুধাবন করে যারা ভোট দিতে যাবে। আমরা দেখেছি যে ভোটের সময়টা ছিল সকাল 8টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত। এই সময়ের মধ্যে এত কাস্টিং ভোট বাংলাদেশে প্রায় মানে আমরা 16 কোটি মানুষের ভোটারের সংখ্যা, আমি দুঃখিত এটা এখনো জানি না। এত পরিমাণ ভোটের অংশ আপনি চাইলেই কিন্তু এই সময়ের মধ্যে নিতে পারবেন না। এই ধরনের ভোটগুলো আপনি পরিচালনা করতে গেলে, নিতে গেলে বা ভোট গ্রহণ করতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে। আমরা দেখেছি জাকসু যে সামান্য এই বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের যে ভোটগুলো হয়েছে সেখানেও দেখেছি অনেকক্ষণ সময় চলে গেছে এই ভোট গণনা বা একটু সুষ্ঠু সামাল ভোট করা, সবকিছুই কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। তো এই আমি জানি না নির্বাচনকালীন সময়ে কি ভোটের ইয়েটা চেঞ্জ হবে কিনা। আমি আরো একটি বিষয় নিয়ে আলাদাভাবে কথা বলবো, সেটি হচ্ছে যে নির্বাচন কি মানে বিভাগীয় পর্যায়ে হবে নাকি আগামী নির্বাচন একবারই একই দিনে অনুষ্ঠিত হবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়, বোঝার বিষয়। কারণ প্রচুর জনসংখ্যার দেশ আমাদের বাংলাদেশ, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে একটা প্রধান অন্তরায় কিন্তু এই জনগোষ্ঠীকে সামাল দেওয়া। সেই পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী, সেই পরিমাণ প্রশাসনিক কাঠামো, সেই পরিমাণ নির্বাচন কমিশনের ব্যবস্থাপত্র, সব কিছু মিলিয়ে কিন্তু একটা খুব মানে ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি হতে পারে। সে সব কিছু মিলিয়ে কিন্তু এখন কিন্তু নতুন করে ভোটের রাজনীতি, নতুন করে আবার সব কিছু জাগরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আবার নতুন করে ভোটের যে আমরা এখন আশা শুনছি, সিজন চলছে। তো সব কিছু মিলিয়ে এই ব্যাপারটাও কিন্তু একটা দেখার বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।